ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনা জন্ম শতবর্ষের আলোকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। জীবনীমূলক রচনার মধ্যে এইবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকা: যে জানালা আজও বন্ধ আমার, এবারে তা যেন খুলতে পারি। যে রয়েছে শুয়ে ধূলিসজ্জায়, যেন হাতে ধরে তুলতে পারি। পিছনে যা আছে পিছনেই থাক, যেন পিছু ডাক ভুলতে পারি। এটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীরই কথা। মসৃণ ভাষায় লেখা তাঁর কবিতা হয়ে ওঠে মধ্যবিত্ত বাঙালির জীবন দর্পণ। তাঁর কাব্যে বাঙালি খুঁজে পায় নিজের গহন পরিচয়, সংশয়হীন সংবেদন। তাঁর সহজ কবিতার পরতে ও প্রসারে তিনি রেখে গেছেন মানবের চিরায়ত আনন্দ ও বেদনা, প্রশ্ন ও প্রত্যয়। শহরের ফুটপাতে উলঙ্গ শিশু তার কল্পনায় উত্তীর্ণ হয় মানব পরিত্রাতা যিশুর অপাপবিদ্ধ প্রতীকে। আকাশ থেকে পৃথিবীর বুকে নেমে আসা চিলের কান্নায় তিনি শোনেন লুণ্ঠিত মানব মহিমার রোদন। তাঁর কবিতা আজও প্রাণিত করে এই পরোয়াহীন প্রতিবাদ। রাজা তোর কাপড় কোথায়? তাঁর কাব্যই আমাদের মধ্যে জাগায় রোদ্দুর হয়ে ওঠার জ্যোতির্ময় বিশ্লেষক। ইনিই হলেন আমাদের ভালোবাসার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর জন্ম শতবর্ষে জনপ্রিয় এই বহুমুখী লিখন প্রতিভার মানুষটির দীর্ঘ জীবনের ফসলকে সারাংশে ধরা অচিন সমুদ্রে ভেলা ভাসিয়ে দেওয়ার মতোই। কোন দিক থেকে তাকে দেখি? নীল নির্জন থেকে শুরু হওয়া কবি, না আনন্দ মেলার যুগান্তকারী সম্পাদক, বাংলা ভাষার নীতি নির্ধারক, না শিক্ষিত বাঙালির শৈশবে হুল্লোড় তুলে দেওয়া টিনটিন অনুবাদক। এসবের ঊর্ধ্বে বাংলা কবিতার নতুন আদর্শ, প্রকরণ ও আধুনিকতা নিয়ে তাঁর কবিতা যাপন হীরের দ্যুতির মতো আজও ঝলমল করছে, ছন্দের নবীন নিরীক্ষায় সিদ্ধি অর্জন করেছে। নেক্সট পয়েন্ট: জন্ম ও বংশ পরিচয়। 100 বছর আগে 1924 খ্রিস্টাব্দের 19 অক্টোবর অবিভক্ত বাংলার পূর্ববঙ্গের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে নীরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন জিতেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি একজন বিখ্যাত ইংরাজি সাহিত্যের অধ্যাপক, এবং তার মাতা ছিলেন প্রফুল্ল নন্দিনী দেবী। নেক্সট পয়েন্ট: শৈশব, শিক্ষাজীবন ও সাহিত্য জগতে প্রবেশ। নীরেন্দ্রনাথের শৈশব কেটেছে গ্রামীণ বাংলার সাদামাটা জীবনযাপনের মধ্যে পূর্ববঙ্গে তার ঠাকুরদা ঠাকুরমার স্নেহে। তাই প্রাথমিক শিক্ষালাভের জন্য তিনি ফরিদপুরের পাঠশালায় ভর্তি হন। ঠাকুরদার মৃত্যুর পর গ্রাম ছেড়ে 1930 সালে কলকাতায় এসে প্রথমে বঙ্গবাসী স্কুলে এবং পরে ইনস্টিটিউশনে ভর্তি হন। এখান থেকে 1940 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1942 সালে বঙ্গবাসী কলেজ থেকে আইএ পাস করেন। 1944 সালে তিনি সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে বিএ পাস করেন। 5-6 বছর বয়স থেকে নিজের খেয়ালেই শুরু করেছিলেন পদ্য লেখা, আর 16 বছর বয়সেই শ্রীহর্ষ পত্রিকায় কবিতা লেখার মধ্য দিয়েই সাহিত্য জগতে তার প্রথম আত্মপ্রকাশ হয়। পরের পয়েন্ট: কর্মজীবন বা সম্পাদক নীরেন্দ্রনাথ। নীরেন্দ্রনাথের কর্মজীবন শুরু হয় পত্রিকার সাংবাদিকতা দিয়ে। এরপর তিনি মাতৃভূমি, অ্যাডভান্স, ভারত, কিশোর, সত্যযুগ প্রভৃতি পত্রপত্রিকায় কাজ করেছেন। 1951 সালে তিনি যোগ দিয়েছিলেন আনন্দবাজার পত্রিকায়। ছোটদের জন্য জনপ্রিয় পত্রিকা আনন্দমেলার সূচনা তার হাত ধরেই হয়েছিল। তিনি মনে করতেন ছোটদের কাগজ হবে নির্ভার, আনন্দময়, সেখানে যেন কোনো দূষণ না ছড়ায়, তাদের নির্মল মনকে ভারাক্রান্ত না করে। তার স্বচ্ছ দৃষ্টি, সমুন্নত উদার হৃদয়, অক্লান্ত পরিশ্রম
তাকে অনন্য অসাধারণ পাঠকনন্দিত সম্পাদকের আসনে বসিয়েছে। এরপর সাহিত্য জীবন। শৈশবের গ্রামীণ অভিজ্ঞতা, দেশভাগের বেদনা এবং কলকাতার ব্যস্ত শহুরে জীবন, এসব কিছুর সম্মিলিত প্রভাব তার সাহিত্যকর্মে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। নীরেন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন 1954 সালে প্রকাশিত হয়, যা তাকে বাংলা সাহিত্যের অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করে তোলে। এরপর একের পর এক এসেছে অন্ধকার বারান্দা, নিরক্ত করবী, নক্ষত্র জয়ের জন্য, কলকাতার যিশু, উলঙ্গ রাজা, খোলামুঠি, কবিতার বদলে কবিতা, আজ সকালে, পাগলা ঘণ্টি, ঘর দুয়ার, সময় বড় কম, যাবতীয় ভালোবাসি, ঘুমিয়ে পড়ার আগে, জঙ্গলে এক উন্মাদিনী, আয় রঙ্গ, 40-এর দিনগুলি, সত্য সেলুকাস, সন্ধ্যাকাশের কবিতা, অন্নগোপাল, জলের জেলখানা থেকে, ভালোবাসা মন্দবাসা, মায়াবী বন্ধন প্রভৃতি। এখানে আমি অনেকগুলো কাব্যগ্রন্থের নাম দিয়েছি, তোমরা এতগুলো না দিলেও চলবে, তোমাদের জেনে থাকার জন্য আমি এগুলো দিলাম। সবগুলো না দিতে পারলেও পাগলা ঘণ্টি পর্যন্ত অবশ্যই দেবে। পাগলা ঘণ্টি পর্যন্ত দিয়ে তারপর এই প্রভৃতিতে চলে আসবে। পাগলা ঘণ্টি প্রভৃতি 30টি কবিতার বই। কবিতার মাধ্যমে তিনি একাধারে প্রেম, প্রতিবাদ এবং মানবতার বিভিন্ন দিক ফুটিয়ে তুলেছেন। শিশু সাহিত্য ও ছড়া রচনা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্পষ্ট বক্তব্য ছিল, কেউ যত বড় লেখকই হোক না কেন, তিনি যতক্ষণ না পর্যন্ত ছোটদের জন্য লিখছেন ততক্ষণ তার কলম শুদ্ধ হচ্ছে না। এই বিশ্বাস থেকে তো বটেই, এছাড়া ছোটদের ভালোবেসেও তার আজীবন লিখে যাওয়া অসংখ্য ছড়া ও কবিতা, যেমন সাদা মেঘ, বিবির ছড়া, 12 মাসের ছড়া ও কলকাতা, ডাইনোসর, ভোরের পাখি, নদী নালা গাছপালা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, 12 পাখির ছড়া, খোকনের খাতা, 12 পুতুলের ছড়া, 5 বছরের আমি, মায়ের কাঁথা, ছেলেবেলা, দাশুর কথা, রাত পাহারা প্রভৃতি অনেক কবিতার বই। এখানে যেগুলো আন্ডারলাইন করা আছে, এই যে যেমন বিবির ছড়া, সাদা মেঘ, 12 মাসের ছড়া ও কলকাতা, ডাইনোসর, ভোরের পাখি, মায়ের কাঁথা, এগুলো অবশ্যই দেবে। বাকিগুলো দিতে না পারলেও এগুলো অবশ্যই দেবে। এখান মায়ের কথা দিয়ে প্রভৃতিতে চলে আসবে। প্রভৃতি অনেক কবিতার বই। তার অগ্রন্থিত ছড়া কবিতার সংখ্যাও কম নয়। সহজ ভাষায় রচিত এই সব ছড়া শিশুদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। নীরেন্দ্রনাথের এই সাহিত্যকর্মগুলি বাংলা সাহিত্যে শিশু সাহিত্য হিসাবে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নেক্সট পয়েন্ট, সৃষ্ট গোয়েন্দা চরিত্র। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্ট অন্যতম গোয়েন্দা চরিত্র ভাদু মশাই। তাঁর লেখা রহস্য কাহিনীগুলির মধ্যে লকারের চাবি, একটি হত্যার অন্তরালে, রাত তখন 3টে বিশেষভাবে প্রশংসিত। নেক্সট পয়েন্ট, নীরেন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টি ও মূল্যায়ন। নীরেন্দ্রনাথ মানেই বাঙালির বিস্ময় কিশোর অমলকান্তি। নীরেন্দ্র মানেই উলঙ্গ রাজা। নীরেন্দ্রনাথ মানেই চলন্ত মৃত্যুর মুখ থেকে এক ফোঁটা জীবনের জয়, কলকাতার যিশু। নীরেন্দ্রনাথের অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের একটি অংশের কবিতা হলো অমলকান্তি। অমলকান্তিতে কি পরম মমতায় মেলে ধরেছেন, আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। এখানে যে স্ল্যাশগুলো দেয়া আছে এটা এক একটা লাইন, তোমরা চাইলে এটাকে নিচের লাইনেও লিখতে পারো। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝখানে আরও লাইন আছে, কিন্তু সব দিলে তো অনেক বড় হয়ে যাবে। অমলকান্তির শ্বাসরোধ হয়ে যায় জটিল সংশ্লেষময় চিরায়ত জীবনে। শেষ পর্যন্ত সে পালাতে পারে না। অলৌকিক কোনো রোদ্দুর হওয়ার বিমূর্ত চাওয়া মধ্যবিত্তের হারিয়ে যায় অন্ধকার ক্ষুধার বিবরে। অপছন্দকে কবিতার ভাষায় ব্যক্ত করা যায়, তার একটি উদাহরণ উলঙ্গ রাজা। এখানে উলঙ্গ রাজা কবিতাটির লাইনগুলি দেয়া আছে। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়,
কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। তোমাদের বোঝার জন্য আমি পুরো কবিতাটা তুলে দিয়েছি, কিন্তু বন্ধক দিয়েছে পর্যন্ত অবশ্যই দেবে, তারপরে তোমরা এখানে চলে আসবে, এখান থেকে লাস্ট পর্যন্ত দিয়ে দেবে। বর্তমানে এই শঠতা এবং ভণ্ডামির শতরূপ দেখতে দেখতে এই যাপিত দিনকালে আমরাও বিষণ্ণ। আমরা যারা পরান্নভোজী, কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক, তারা কোন সাহসে সেই সরল, সাহসী, সত্যবাদী শিশুটিকে খুঁজবে যে বলতে পারবে রাজা তোর কাপড় কোথায়। এরপর আরেকটি বিস্ময়কর সৃষ্টি, কলকাতার যিশু কবিতা। কলকাতার যিশু কবিতায় আছে কবির বিস্ময়ের প্রকাশ। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। এখানে ডট ডট দেওয়া আছে, কেননা এখানে আরও অনেক লাইন আছে, সেগুলো দেওয়ার দরকার নেই। স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু। এখানে আরও কতগুলি লাইন আছে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছো। যে লাইনগুলো এখানে লিখেছি সবগুলোই দিতে হবে, নাহলে এর অর্থটা বোঝানো যাবে না। উলঙ্গ রাজার নগ্নতায় রয়েছে নিন্দার তর্জনী, বিদ্রূপের বিস্তার, আর কলকাতার এই নিজস্ব শিশু যিশুর নগ্নতায় আছে বিস্ময়ের বাগ্ময় প্রকাশ, সরলতার শব্দসজ্জা। কত পৃথক অথচ কি সার্থক। এখনকার এই লজ্জা ও গ্লানির মুহূর্তে যেন দেখতে পাচ্ছি উলঙ্গ রাজা ও কলকাতার যিশুর শিশু দুটি টালমাটাল পায়ে তর্জনী তুলে আমাদেরই সামনে দাঁড়িয়ে। এরপর কবি সম্মাননা। নীরেন্দ্রনাথ উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য 1974 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। পেয়েছেন উল্টো রথ পুরস্কার 1970 সালে, তারাশঙ্কর স্মৃতি ও 1976 সালে আনন্দ শিরোমণি পুরস্কার। 2007 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি মানে ডক্টরেট উপাধি এবং পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেছে। নেক্সট পয়েন্ট, স্বর্গারোহণ বা মৃত্যু। জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে। এই অমোঘ বাণীকে সত্য করে 2018 সালের 25শে ডিসেম্বর 94 বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তবে তাঁর লেখা আমাদের হৃদয়ে চিরজীবন অমর হয়ে থাকবে। লাস্ট পয়েন্ট, উপসংহার। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সহকর্মী শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন, নীরেন্দ্রনাথ ছিলেন চলন্ত ডিকশনারি। বানান, ভাষা, শব্দ সব কিছুতেই তার কাছে সাহায্য চাইতাম। সত্যি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন অসাধারণ ছান্দসিক, সম্পাদক, বাংলা বানানবিধি বিশেষজ্ঞ, সর্বোপরি অনবদ্য গদ্যের রচয়িতা, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গোয়েন্দা গল্পকার, এমনকি ছোট গল্পকার হিসাবেও খ্যাতি কুড়িয়েছেন। সম্পাদক হিসাবে তিনি অনুসরণযোগ্য। বানান বিশেষজ্ঞ হিসাবে তিনি দুই বাংলাতেই সম্মান ও স্বীকৃতি পেয়েছেন। নীরেন্দ্রনাথ তাঁর কলম নিয়ে আজীবন লড়াই করেছেন নিকৃষ্টতার বিরুদ্ধে। কখনো তাকে হাস্যকর করে তুলেছেন, কখনো মানুষের প্রতি অসীম মমতায় মানুষকে বুঝিয়ে দিতে চেয়েছেন সে ঠিকভাবে বেঁচে নেই, খুব ভুল একটা জীবন সে কাটাচ্ছে। তার আলস্যের মধ্যেই তার পতনের, তার দুর্ভাগ্যের বীজ লুকিয়ে আছে। কবি বলেছিলেন, আমি যাদের দেখি তাদের কথাই লিখি, এমন কথা আমি লিখি না যাকে আমি দেখিনি। 2024 সালে তার জন্মের শতবর্ষ পূর্ণ হয়েছে। আজ নীরেন্দ্রনাথ না থেকেও শতবর্ষ পেরিয়েও শত শত বর্ষ প্রাসঙ্গিক হয়ে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।